লকডাউন, রেড জোন সবকিছু নিয়েই এখনো বিভ্রান্তি, সুস্পষ্ট নির্দেশনা চায় সাধারণ মানুষ। লক্ষ্মীপুরে লকডাউন কার্যকরে পুলিশের কড়া নজরদারি, চট্টগ্রামে বাস্তবায়ন হচ্ছে মধ্যরাতে। করোনায় সোহরাওয়ার্দী হাসপাতালের সাবেক পরিচালকের মৃত্যু, মোট মৃত ৩৮ চিকিৎসক। রাজধানীর ভাটারায় নার্সিংহোমে র্যাবের অভিযান, মেয়াদোত্তীর্ণ অক্সিজেন সিলিন্ডার জব্দ। এবং যে কোনো সময় দেখা দিতে পারে দ্বিতীয় দফা করোনা সংক্রমণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা। স্বাগত ১ ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছে আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার জানিয়ে দেব পুরো খবর। রেড জোন এলাকায় কী ধরনের বিধিনিষেধ থাকবে সে বিষয়ে প্রজ্ঞাপন জারি না হলেও এসব জোনে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে। চিহ্নিত রেড জোনের মধ্যে কতটুকু এলাকা লকডাউন করা হবে তা নিয়েও সংশয়ে তারা। প্রশাসনেরও কোনো তৎপরতা শুরু হয়নি। বিষয়টি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন ঢাকার ২ সিটি কর্পোরেশনের রেড জোন হিসেবে চিহ্নিত ৪৫টি এলাকার বাসিন্দারা। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জানিয়েছে, লকডাউনের জন্য ওয়ার্ড ভিত্তিক ম্যাপ পেলে ২ থেকে ৩ দিনের মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করতে পারবে তারা। তবে দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে, লকডাউনের বিষয়ে এখন পর্যন্ত কিছুই জানেন না তারা। এদিকে আজ থেকে ৩০ জুন পর্যন্ত অফিস, গণপরিবহন সহ অর্থনৈতিক কর্মকাণ্ড কিভাবে পরিচালিত হবে এবং কোন কোন ক্ষেত্রে নিষেধাজ্ঞা বহাল থাকবে সেই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রেড, ইয়েলো, গ্রিন এই ৩ ধরনের এলাকায় কিভাবে কাজ চলবে তা নিয়ে নির্দেশনা দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে। তবে রাজধানীতে রেড জোন চিহ্নিত হলেও এখনও ইয়েলো, গ্রিন জোন কোনগুলো এ বিষয়ে কোনো নির্দেশনা পাওয়া যায়নি। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত। আশিস সৈকত, স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে প্রথমে জানতে চাইবো যে এই যে রেড জোন, লকডাউন এ নিয়ে গত কয়েকদিন ধরে সাধারণ মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। আসলে একটা মানে ধোঁয়াশা একটা দেখতে পাচ্ছি এবং এটার যথেষ্ট কারণও আছে উৎকণ্ঠার। তো সাধারণ মানুষ জানতে চাইছে আসলে লকডাউনের ক্ষেত্রে বিধিনিষেধ কী কী থাকবে। গতকাল থেকে আমি গণমাধ্যম কর্মী হিসেবে অনেকগুলো ফোন কলও পেয়েছি, তারা জানতে চাইছে আসলে আমাদের কাছে বিষয়টি সম্পর্কে। না, ডেফিনেটলি অস্পষ্টতা পরিষ্কার, মানে মানুষ আসলে সঠিক তথ্য পাচ্ছে না, তথ্যের ঘাটতি, মানুষ তথ্য চাইছে, তথ্য পাচ্ছে না। আপনি এই যে আমি দেখাতেই চাই যে মন্ত্রিপরিষদ বিভাগ যে সর্বশেষ কালকে সন্ধ্যায় যে সংশোধিত আকারে যে প্রজ্ঞাপনটি জারি করলো, প্রথম দফা একবার করলো রেড জোন এবং ইয়েলো জোনে সাধারণ ছুটি, এরপর সেটি সংশোধন করে আবার বলা হতো শুধুমাত্র রেড জোনে আজ থেকে ৩০ জুন পর্যন্ত সাধারণ ছুটি। তার মানে ছুটি কিন্তু ঘোষণা করা হয়ে গেছে। এখন কোন এলাকায় ছুটি, কোন এলাকায় রেড জোন, সেটার কিন্তু ম্যাপিং হয় নাই। উত্তর সিটি কর্পোরেশনের মেয়রও জানেন না কোন এলাকা, তিনি কিছুটা জানেন, তিনি বলেন তিনি শুনেছেন, কিন্তু তার কাছে সুনির্দিষ্ট ম্যাপিং না করা হলে, এবং ম্যাপিং করতে তার কমপক্ষে ৩ দিন সময় লাগবে, ৪৮ ঘন্টা থেকে ৭২ ঘন্টা। আর দক্ষিণের মেয়র বলছেন যে তিনি এই ব্যাপারে কিছুই জানেন না। এখন ঢাকার মধ্যে জোনের কথা যেটা বললেন, ইয়েলো, গ্রিন জোন কিন্তু এখনো চিহ্নিত করাই হয়নি। ইয়েলো, গ্রিন জোন চিহ্নিত করা হয়নি, শুধুমাত্র ৪৫টা এলাকাকে রেড জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে। এখন ৪৫টা এলাকার মধ্যেই আমরা এর আগেও আলোচনা করছিলাম যে এখন ধরেন মোহাম্মদপুর একটা বিরাট এলাকা, ৫টা ওয়ার্ড নিয়ে মোহাম্মদপুর এলাকা, বা মিরপুর একটা আরও বড় এলাকা, ৭টা-৮টা ওয়ার্ড নিয়ে মিরপুর এলাকা। এখন পুরা মিরপুর লকডাউন হবে নাকি শুধুমাত্র মিরপুরের যে ওয়ার্ডটায় বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছে কোভিডে সেই এলাকাটা লকডাউন হবে, সেটি কিন্তু ম্যাপিং করা হয়নি। এই যে টেকনিক্যাল কমিটি যে কাজটি করেছেন, সেটি খুবই দুঃখের সঙ্গে বলতে হয় যে কাজটি খুব দায় সারা, এবং দায় সারা হওয়ার কারণেই কিন্তু বিভ্রান্তি ছড়াচ্ছে মানুষের মধ্যে। কারণ মানুষ জানতে চায় যে তার এলাকা, মানুষ কিন্তু তার স্বাস্থ্যবিধিতে মানুষ কিন্তু অনেকটাই সচেতন হয়ে উঠেছে। মানুষ জানে যে তাকে সরকারের যে নিয়ম কানুন মেনে চলতে হবে, বাড়ির বাইরে বেরোতে হলে সরকার যদি নিষেধাজ্ঞা জারি করে যাবে না। আমরা কিন্তু পূর্ব রাজারবাগেও দেখেছি যে মানুষ কিন্তু কষ্ট করে হলেও মানুষ কিন্তু বাসায় থাকছে, খুব জরুরি প্রয়োজন ছাড়া বেরোচ্ছে না। এটাকে টোলার বাগেও কিন্তু মিরপুরেও কিন্তু মানুষ মেনেছিল, স্বাস্থ্যবিধি মেনেই মানুষ চলেছিল। কিন্তু এখন যে অস্পষ্টতা তৈরি হয়েছে, এটি আমার কাছে মনে হয় যে একটা পুরো সমন্বয়হীনতা কাজ করছে। প্রথমত যে স্বরাষ্ট্র, স্থানীয় সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয় মিলে যে কাজটি করার কথা ছিল,
সেই কাজটি কিন্তু সেভাবে সমন্বিতভাবে হচ্ছে না। স্বাস্থ্য মন্ত্রণালয় শেষ অবধি সেটি কার্যকর করার কথা ছিল। আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির নেতৃত্বে যে টেকনিক্যাল কমিটি হয়েছে তারা বিষয়টা স্পষ্ট করে জানানোর কথা ছিল এবং 2 সিটি কর্পোরেশনকে দেওয়ার কথা ছিল এবং এটি কিন্তু খুব জানা কথা এবং এটি সিদ্ধান্ত নেয় যে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট ওয়ার্ডের কমিশনার ওই ওয়ার্ডের লকডাউনের কাজটা তদারকি করবেন, কারণ তিনি এলাকাটা জানেন, কোন এলাকায় ম্যাপিংটা তিনি ভালো জানেন, সংক্রমিত মানুষ কোথায় তিনি ভালো জানেন। কিন্তু যেহেতু এখন সিটি কর্পোরেশনে তিনি জানেন না, 2 মেয়রই বলছেন জানেন না, তার মানে কি? তার মানে হচ্ছে জিনিসটাতে আগাগোড়াই একটা অস্পষ্টতা রয়ে গেছে এবং এটি শুধু স্পষ্ট করে বলা যায় যে ঢাকায় পূর্ব রাজাবাজার ছাড়া আর কোথাও এখন লকডাউন নেই। এবং আজকে কিন্তু সরকারের যে প্রজ্ঞাপন কালকে যেটি জারি করা হয়েছে সেই হিসাবে আজকে থেকে কিন্তু এই 45টা এলাকায় সব অফিস আদালত বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু সবকিছু কিন্তু স্বাভাবিকভাবেই চলছে। ফলে এটি পরিষ্কার যে কালকের যে প্রজ্ঞাপন যেটি জারি করা হয়েছিল প্রথম দফা এবং সংশোধিত আকারে, দুটির মধ্যেই কিন্তু এক ধরনের মানে পরিষ্কার সমন্বয়হীনতার চিত্র এবং আমরা হয়তো আশা করছি যে সরকার নতুন এখন পর্যন্ত নতুন কোনো নির্দেশনাও কিন্তু আসেনি, বেলা 2টা বেজে গেল না, এখন পর্যন্ত কোনো নির্দেশনা আসেনি এবং এখন পর্যন্ত এ নিয়ে কোনো বৈঠকই হয়নি। আমরা সচিবালয়ে আমাদের যিনি রিপোর্টার আছেন তার সঙ্গে আমি একটু আগে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে এই মানুষের মধ্যে উৎকণ্ঠা থাকলেও সেটা সম্ভবত সচিবালয় বন্ধ সে উৎকণ্ঠা যাচ্ছে কি না আমি সেটা বুঝতে পারছি না, কারণ এই সিরিয়াস বিষয়টা নিয়ে কিন্তু আমরা আজকে এখন পর্যন্ত কোনো বৈঠক হয়নি বা কোনো সিদ্ধান্ত হয়নি। ফলে এই সিদ্ধান্ত যদি এখনও না হয় তাহলে আর 2 ঘন্টা পরে কিন্তু অফিস বন্ধ হয়ে যাবে, তো বন্ধ হয়ে গেলে আজকেও হবে না। ফলে মানুষের মধ্যে কিন্তু বিভ্রান্তি, এই অস্বস্তি কিন্তু থাকতেই থাকবে। ফলে আরেকটি বিষয় প্রজ্ঞাপনে দেখেছি আমরা একটি প্রতিবেদনও প্রকাশ করেছি যে রেড জোন বা অধিক ঝুঁকিপূর্ণ এলাকায় গণপরিবহন চলবে, মার্কেটও খোলা থাকবে। সেটাও তো সাংঘর্ষিক। আপনি দেখেন যে আপনি জায়গাটা লকডাউন করলেন, রেড জোন চিহ্নিত করলেন, তারপরে যদি গণপরিবহন চলে, সেটা কিন্তু এই মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে আবার বলা আছে যে রেড জোন আছে, আবার সেখানে গণপরিবহন চলার কথাও বলা আছে। ফলে এই জিনিসটা, এই প্রজ্ঞাপনটা যারা তৈরি করেছে আমার কাছে মনে হচ্ছে তারা বোধহয় আরেকটু সতর্কভাবে জিনিসটা করা দরকার ছিল, কারণ এটা খুব সিরিয়াস বিষয়। কারণ সাধারণ মানুষ কিন্তু এই প্রজ্ঞাপনটা ফলো করে তারা চলবে। এখন আপনি বললেন যে এই এলাকায় মানুষ ঘর থেকে বেরোতে পারবে না, আবার বাসে করে বা হিউম্যান হলারে করে বা ট্রলারে করে মানুষ যাইতে পারছে, তার মানে কি? তার মানে তো সেখানে লকডাউনটা হলো না, তার মানে বেরোতে পারবে, লকডাউনটা কার্যকর হলো না। তো সেটি করে ঢিলে ঢালা লকডাউন করে আসলে কোনো লাভ হবে না, কার্যকরভাবে করতে হবে, স্পষ্ট করে করতে হবে। 1 দিন বা 2 দিন আগে, যেটা 2 মেয়রই বলছেন, বিশদ উত্তরের মেয়র স্পষ্ট করে বলেছেন যে 48 ঘন্টা থেকে 72 ঘন্টা সময় দিতে হবে তাকে, ম্যাপিং করে তাকে কার্যকরভাবে লকডাউন করার জন্য সময় দিতে হবে। তবে এটি পরিষ্কারভাবে আমি আবারও বলতে চাই যে এখন পর্যন্ত ঢাকায় শুধুমাত্র পূর্ব রাজাবাজার ছাড়া আর কোনো এলাকা লকডাউন নেই, আজকেও হচ্ছে না, আগামীকালও হবে কিনা এখন পর্যন্ত আমরা জানি না। ফলে মানুষ এটা নিয়ে খুব অস্বস্তিতে আছে, অস্পষ্টতার মধ্যে আছে। স্পষ্ট খবর হলো লকডাউন করার নিশ্চিত কোনো খবর এখন পর্যন্ত নেই, আজকেও নেই। এবং 2 মেয়র আশ্বস্ত করেছেন আমাদের যে লকডাউন করা হলো কমপক্ষে 2 দিন আগে মানুষকে জানিয়ে লকডাউন করতে হবে। ফলে লকডাউন ওই 45 রাজাবাজারে যেমনটি হয়েছিল যে আগে থেকে জনগণকে জানানো হয়েছিল। ফলে যারা আসলে দ্বিধায় ভুগছেন তাদের জন্য আমরা বলতেই পারি যে মেয়রের বক্তব্য আমরা কোট করে যে লকডাউন হলো কমপক্ষে 2 দিন আগে তারা জানতে পারবেন। মানে কাল পরশু অন্তত লকডাউন নেই ঢাকার কোনো এলাকায় পূর্ব রাজাবাজার ছাড়া। আশিস সৈকত, আপনাকে ধন্যবাদ এবং আমরা আশা করছি যে সমন্বিতভাবে একটা সুস্পষ্ট ধারণা দিয়ে একটা সিদ্ধান্ত আসবে। নিশ্চয়ই, তা না হলে মানুষের কাছে অস্বস্তি বাড়বে এবং গুজব ছড়াবে, এবং গুজব ছড়ালে সেটা সামাল দেওয়া আসলে সরকারের জন্য খুব কঠিন হবে। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে কথা বলছিলেন আমাদের প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত। এদিকে রেড জোন চিহ্নিত এলাকাগুলোতে সরকারি নির্দেশ যথাযথভাবে পালনের উদ্দেশ্যে সেনা টহল জোরদার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। মঙ্গলবার আইএসপিআর-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, করোনা ঠেকাতে সংক্রমণের ভিত্তিতে ঢাকা শহরের 45টি এলাকাকে রেড জোন চিহ্নিত করা হচ্ছে। সেসব এলাকায় ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি। সরকার বলছে, যে এলাকায় যেদিন থেকে রেড জোন ও লকডাউন ঘোষণা করা হবে সেই এলাকায় সেদিন থেকেই সাধারণ ছুটি কার্যকর হবে। এটা পর্যায়ক্রমে হবে। ঢাকার বাইরেও কয়েকটি জেলার বেশ কিছু এলাকার রেড জোন ঘোষণা করা হয়েছে। দেশের সব রেড জোনেই সেনাবাহিনীর সদস্যদের টহল জোরদার করা হবে বলে জানিয়েছে আইএসপিআর। লক্ষ্মীপুর ও টাঙ্গাইলের কয়েকটি এলাকায় আজ থেকে কার্যকর হয়েছে লকডাউন। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া টহল রয়েছে লকডাউন এলাকাতে, কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে প্রশাসন।
লক্ষ্মীপুরে ৫ উপজেলা ও ৪টি পৌরসভায় রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়। লকডাউন করা হয়েছে ৫, ৬, ৭ ও ১৫ নম্বর ওয়ার্ডের আংশিক এলাকা এবং রামগতি, রায়পুর, রামগঞ্জ পৌরসভা, কমলনগর উপজেলার কিছু এলাকা। এছাড়া লকডাউন চলছে টাঙ্গাইলের মির্জাপুরে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় চিহ্নিত করে ১০ দিন চলবে এই লকডাউন। লকডাউন এলাকায় রাস্তাঘাট প্রায় ফাঁকা, তালা ঝুলছে সব ব্যবসা প্রতিষ্ঠানে, তবে খোলা রয়েছে ওষুধ ও বিশেষ নিত্যপণ্যের দোকান। রাজধানীতে করোনা আক্রান্ত হয়ে সোহরাওয়ার্দী হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক মুজিবুল হক মারা গেছেন। ভোর ৫:৩০টার দিকে ঢাকার সিএমএইচে তিনি মারা যান। এ নিয়ে করোনায় সারা দেশে ৩৮ চিকিৎসক মারা গেলেন। সকালে ঢাকা সিএমএইচে আনুষ্ঠানিকতা শেষে অধ্যাপক মুজিবুল হকের মরদেহ নেওয়া হচ্ছে সাতক্ষীরায়। সেখানেই তার দাফন করা হবে বলে জানিয়েছে পরিবার। প্রায় ৩ সপ্তাহ আগে নমুনা পরীক্ষায় অধ্যাপক মুজিবুল হকের শরীরে করোনা শনাক্ত হয়। তিনি ঢাকার কেয়ার মেডিকেল কলেজে মেডিসিনের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন। এর আগে অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন সাভার এনাম মেডিকেল ও নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে। ভার্চুয়াল পদ্ধতিতে আদালতে বিচার কাজ পরিচালনা এবং দায়িত্ব পালনের সময় সারা দেশে অধস্তন আদালতে এ পর্যন্ত ১৩ জন বিচারক ও ২৬ জন কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার সকালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে আছেন আরও ৪ জন বিচারক। প্রথম নেত্রকোনা জেলা ও দায়রা জজ শাহজাহান কবির করোনায় আক্রান্ত হন। একই দিনে মুন্সিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম রোকেয়া রহমানও আক্রান্ত হন। তবে তারা দুজনই এখন সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। আক্রান্ত বিচারকদের সঙ্গে প্রধান বিচারপতি যোগাযোগ রাখছেন। এছাড়া কর্মচারীদের চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট জেলা জজদের অনুরোধ করা হয়েছে। অধস্তন আদালতের বিচারকদের করোনা চিকিৎসা বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারের নেতৃত্বে ৫ সদস্যের একটি টিম কাজ করছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। করোনা চিকিৎসায় অতি জরুরি অক্সিজেন সিলিন্ডার মজুদ এবং মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার অনেক বেশি দামে বিক্রির দায়ে রাজধানীর ভাটারায় মাইশা কেয়ার নার্সিং হোমের মালিক মহিবুর রহমানকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপককে ৪ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় ৩১টি অক্সিজেন সিলিন্ডারও জব্দ করা হয়েছে। শুরুতেই ভাটারার মাইশা কেয়ার নার্সিং হোমে অভিযান চালায় র্যাব ৩ ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের যৌথ দল। এ সময় সেখান থেকে বেশ কয়েকটি মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন অক্সিজেন সিলিন্ডার জব্দ করা হয়। এছাড়াও ১৫,০০০ টাকা দামের এক একটি অক্সিজেন সিলিন্ডার রোগীদের কাছ থেকে ৩০ থেকে ৩৫,০০০ টাকায় বিক্রির প্রমাণও পাওয়া গেছে বলে জানিয়েছে র্যাব। এই বিষয়ে আরো জানাতে এবার তেজগাঁও থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, শুরুতে তো র্যাব ভাটারায় অভিযান চালিয়েছে, এখন কোন এলাকায় অভিযান চালাচ্ছে সে বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। যেমনটি আসলে যেইভাবে ভাটারায় অভিযান চালিয়েছিল র্যাব ৩-এর একটি দল, ঠিক তারা কিন্তু এখন রাজধানীর তেজগাঁয় কলোনি বাজার নামক যে বাজারটি রয়েছে সেইখানে কিন্তু একটি দোকানে তারা অভিযান পরিচালনা করছে। আমি যদি এখানে একটু এই দোকানটি চিত্র দেখানোর চেষ্টা করি, নিশ্চয়ই দেখতে পাবেন যে এই দোকানে আসলে ভিতরেই কয়েক ধরনের আসলে সিলিন্ডার রয়েছে। অক্সিজেন সিলিন্ডারের পাশাপাশি গাড়িতে যে ধরনের গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয় সেগুলোরও কিন্তু আসলে এখানে ব্যবসা করা হয় বলেই কিন্তু জানা গেছে। আমরা যেমনটি ভাটারায় দেখতে পেয়েছিলাম যে প্রায় ৩১টি মেয়াদ উত্তীর্ণ এবং বেশি দামে বিক্রি করা হচ্ছিল এমন ৩১টি সিলিন্ডার কিন্তু তারা জব্দ করেছেন। এখানে আসলে কি পরিমাণের সিলিন্ডার রয়েছে তা অভিযান পরিচালনার পরেই হয়তো জানা যাবে। এখন যে দোকানটি দেখতে পাচ্ছেন কলোনি বাজার, ঠিক এই দোকানটিতেই কিন্তু তারা গোপন সংবাদের ভিত্তিতে এখানে এসেছেন এবং তারা কিন্তু অভিযান পরিচালনা করছেন। তারা আমাদেরকে আগেই জানিয়েছেন যে এইখানে তারা আসলে বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডার এবং যেগুলোকে আসলে সুযোগের বেশি দামে বিক্রি করা হচ্ছে, ঠিক এমন কিছু সিলিন্ডার, অক্সিজেন সিলিন্ডার কিন্তু আসলে রয়েছে। এই অভিযানে এই তথ্যের ভিত্তিতে কিন্তু তারা আসলে এই জায়গায় আসলে এই অভিযানটি পরিচালনা করতে আসছেন। এখানকার র্যাবের যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে, আমি তার কাছে একটু জানতে, আমাদেরকে একটু জানাবেন যে আসলে আপনার এইখানে কোন তথ্যের ভিত্তিতে আসলে অভিযানটি পরিচালনা করছে। আমরা তো ভাটারায় দেখেছিলাম যে প্রায় ৩০টিরও বেশি আপনারা অক্সিজেন সিলিন্ডার পেয়েছেন, এখানে আসলে কোন তথ্যের ভিত্তিতে এসেছে? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে আমরা সকালেই আপনার ভাটারাতে একটা
অনুমোদনী অক্সিজেন সিলিন্ডারের অভিযান পরিচালনা করেছি এবং এটাও আমাদের র্যাব 3-এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পেরেছি যে এখানেও আর অনুমোদনহীন অক্সিজেন সিলিন্ডার আছে এবং তারা ওভার প্রাইসিং করছে। সরকার নির্ধারিত যে প্রাইসটা নির্ধারণ করে দেওয়া হয়েছে তার থেকে বেশি দামে বিক্রি হচ্ছে। তা আমরা যাচাই বাছাই করছি। সে যাচাই বাছাই করার পরে আমরা আসলে বিস্তারিত বলতে পারবো যে এখানে পরবর্তী কি ব্যবস্থা নিব বা কি ধরনের আছে, এটা আমরা বিস্তারিত আমরা বলতে। ধন্যবাদ আপনাকে। ঠিক যেমনটি শুনছিলেন যে নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি রয়েছেন তিনি কিন্তু এই আগের যেই অভিযানটি তিনি কিন্তু সেটিতেই পরিচালনার দায়িত্বে আছেন, পরিচালনা করেছে এবং সেখানে আমরা দেখেছিলাম যে আসলে মেয়াদ উত্তীর্ণ যে সকল অক্সিজেন সিলিন্ডার রয়েছে এখানেও আসলে তেমন সিলিন্ডার রয়েছে এমনই তথ্য তাদের কাছে আছে এবং সেগুলোকে আসলে মেয়াদ রয়েছে কিনা বা অতিরিক্ত মূল্যে বিক্রি করা হচ্ছে কিনা সেটি কিন্তু তারা আসলে এখন অনুসন্ধান করে দেখছেন এবং তারা বিষয়টিকে দেখার চেষ্টা করছেন যে আসলে যে কাগজপত্রগুলো তাদের কাছে আছে। যেমনটি আমি আগের সংবাদে বলছিলাম যে আসলে এই ধরনের সিলিন্ডার যদি অক্সিজেন সিলিন্ডারের বেচাকেনা করতে গেলে মাদক দ্রব্য যে অধিদপ্তর থেকে আসলে ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে যে অনুমোদন নেওয়া লাগে সেই অনুমোদনটি আসলে তাদেরকে আছে কিনা এবং বিস্ফোরক অধিদপ্তরের কাছ থেকে যে অনুমোদন নেওয়া লাগে সেটি আছে কিনা এবং যে কাগজপত্রগুলো দরকার এবং মেয়াদ থাকার যে বিষয়টি সেটিকে কিন্তু আসলে এখন তারা চেষ্টা করছেন খুঁজে বের করে এবং যদি তেমন কিছু পাওয়া যায়, আমরা যেমনটি দেখেছিলাম যে ভাটারাতে তাদেরকে 2 জনের বিরুদ্ধে কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, তেমনটি এখানে পাওয়া গেল তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই অভিযানটি আসলে সবে মাত্র শুরু হলো, কি কি পাওয়া যায় তা আসলে কিছুক্ষণ পর হয়তো আরো বিস্তারিত জানানো যাবে। রাজধানীর তেজগাঁও থেকে র্যাব ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের অভিযান সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খালেদ রায়হান। করোনা ভাইরাস বাংলাদেশে এখন সংক্রমণের সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছে বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বলছেন প্রতিষেধক আবিষ্কারের আগ পর্যন্ত চলতে থাকবে সংক্রমণ, তবে লকডাউন সহ পূর্ণাঙ্গ স্বাস্থ্যবিধি মেনে চললে সংক্রমণ কমিয়ে আনা সম্ভব। 8 মার্চ বাংলাদেশে শনাক্তের পর থেকে প্রথম 50 দিন বেশ ধীর গতিতে এগিয়েছে করোনা। 50তম দিনে আক্রান্তের সংখ্যা ছিল 5416 জন। পরবর্তী 30 দিনে অর্থাৎ 80তম দিনে এসে আক্রান্তের সংখ্যা দাঁড়ায় 36751 জনে। কিন্তু এর পর থেকেই ভয়াবহ রূপ নেয় করোনা। গেল 20 দিন অর্থাৎ 81 থেকে 100তম দিন পর্যন্ত আক্রান্ত হয়েছেন 53868 জন, যা প্রথম 80 দিনের তুলনায় 1.47 গুণ বেশি। মৃত্যুর সংখ্যাও এগিয়েছে একই গতিতে। প্রথম 50 দিনে যেখানে মারা গেছেন 145 জন মানুষ, সেখানে পরবর্তী 30 দিন অর্থাৎ 80তম দিন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 522 জন, আর পরবর্তী 20 দিন অর্থাৎ 81 থেকে 100তম দিনের মধ্যে মারা গেছেন 687 জন, যা প্রথম 80 দিনের তুলনায় 1.32 গুণ বেশি। বিশেষজ্ঞরা বলছেন 81তম দিন থেকেই বাংলাদেশের সর্বোচ্চ পিকে অবস্থান করছে করোনা ভাইরাস। প্রতিষেধক আবিষ্কার না হওয়া পর্যন্ত চলতে পারে এই সংক্রমণ। এটাই একটা পিক। সংক্রমণের হার যদি আমরা কমাতে চাই তাহলে আমাদের একটা পদ্ধতি অবলম্বন করতে হবে, সেটাকেই আমরা বলছি লকডাউন। এইভাবে একটা পদ্ধতিতে আমরা আমাদের এখনকার এই সংক্রমণের হারটাকে আমরা অনেক কমায় রাখতে পারি এবং যতদিন না আমরা ভ্যাকসিন পাচ্ছি। প্রথম ধাপে লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানার কারণে বেড়েছে করোনা সংক্রমণ। তাই সংক্রমণ কমাতে লকডাউন সহ পূর্ণাঙ্গ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানালেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। প্রশাসনকে আরও কঠোর হবার পরামর্শও দিলেন তারা। রেড জোনে মানে সংক্রমণের হার বেশি, আমাদের রেড জোন তুলনামূলক কম, ইয়েলো আরও কম, অল্প সেখানে গ্রিন জোন, সেখানে কিন্তু জোন ভাগ করে গভর্নমেন্ট কিন্তু লকডাউন দিচ্ছে। কিন্তু এটা শুধু তো কাগজে কলমে দিলেই তো হবে না, সর্বোপরি প্রশাসন, জনগণ সবাই মিলে সমন্বয়ের মাধ্যমে যদি এটা কার্যকরী ব্যবস্থা নেওয়া না হয় তাহলে তো লকডাউন সাকসেসফুল না হলে তো আমরা সংক্রমণের হার কমাতে পারবো না। আইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জানান, আগামী আগস্টের আগে করোনার প্রতিষেধক আবিষ্কার হওয়ার সম্ভাবনা কম। সে পর্যন্ত সচেতনতাই প্রতিরোধের একমাত্র উপায়। প্রায় 135টা ভ্যাকসিনের কাজ হচ্ছে সারা পৃথিবীতে, তার মধ্যে প্রায় 7টা ভ্যাকসিন খুব ভালো করছে এখন পর্যন্ত। সারা পৃথিবীতে ভ্যাকসিনেশন, সকল মানুষকে ভ্যাকসিনেশন করা একটা দীর্ঘমেয়াদী সময় লাগবে। সংক্রমণের 100তম দিনে এসে বিশ্বে বাংলাদেশের অবস্থান 18তম, আর এশিয়া মহাদেশের 49টি দেশের মধ্যে বাংলাদেশ আছে 6ষ্ঠ অবস্থানে। সংক্রমণের দিক থেকে ইতিমধ্যে চীনকেও ছাড়িয়ে গেছে বাংলাদেশ। লকডাউন সহ পূর্ণাঙ্গ স্বাস্থ্যবিধি মেনে না চললে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে উদ্বেগ জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কিংবদন্তি বিমান যোদ্ধা অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আজমকে ঢাকায় বিমান বাহিনী নিজস্ব কবরস্থানে দাফন করা হয়েছে। সোমবার বাদ জোহর বিমান বাহিনী হ্যাঙ্গারে জানাজা শেষে দাফন করা হয়।
এর আগে সামরিক মর্যাদায় সম্মান প্রদর্শন করা হয় তাকে। রোববার সকালে ঢাকার মহাখালী ডিওএইচএস-এর নিজ বাসভবনে মারা যান গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আজম। তার বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন তিনি নানান জটিল রোগে ভুগছিলেন। সাইফুল আজম ১৯৭১ সালের আগে পাকিস্তান বিমান বাহিনীতে কর্মরত ছিলেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে ডিরেক্টর অব ফ্লাইট সেফটি ও ডিরেক্টর অব অপারেশনস হিসেবে যোগ দেন। এরপর তিনি ঢাকা বিমান ঘাঁটির কমান্ড লাভ করেন এবং ১৯৭৭ সালে গ্রুপ ক্যাপ্টেন হিসেবে পদোন্নতি পান। ১৯৭৯ সালে তিনি বাংলাদেশ বিমান বাহিনী থেকে গ্রুপ ক্যাপ্টেন হিসেবে অবসর নেন। সাইফুল আজম একমাত্র সামরিক পাইলট যিনি যুদ্ধে 4টি বিমান বাহিনীর হয়ে কাজ করেছেন। সেই সঙ্গে 2টি ভিন্ন প্রতিপক্ষ ভারত ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করেছেন। বেসরকারি ব্যাংকের কর্মচারীদের বেতন কমাতে চায় মালিকরা। এছাড়া নিয়োগ ও পদোন্নতি বন্ধ রাখতে সব ব্যাংকের এমডি ও চেয়ারম্যানকে চিঠি দিয়েছে মালিকদের সংগঠন বিএবি। করোনায় ব্যাংকের আয় কমে যাওয়া সহ 13টি কারণ দেখিয়েছে মালিকপক্ষ। তবে এসব প্রস্তাবের বিপক্ষে অবস্থান ব্যাংকারদের। করোনায় ব্যাংক ঋণ থেকে আয় কমেছে, আমদানি রপ্তানি থেকেও কমিশন নেমে এসেছে 1/3। এসব জানিয়ে বেসরকারি ব্যাংকগুলোর এমডি ও চেয়ারম্যানের কাছে চিঠি দিয়েছে মালিকদের সংগঠন বিএবি। এ পরিস্থিতি সামলাতে জুলাই থেকে 2021 সালের 31 ডিসেম্বর পর্যন্ত সব গ্রেডের কর্মকর্তা ও নির্বাহীদের মাসিক বেতন 40,000 টাকার বেশি হলে 15% কমানোর সুপারিশ করা হয়েছে। এছাড়া পদোন্নতি, ইনক্রিমেন্ট ও ইনসেন্টিভ বোনাস না দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএবি। সব নিয়োগ বন্ধ রাখা সহ দেয়া হয়েছে 13টি নির্দেশনা। এটা সাময়িক একটা ব্যবস্থা। কান্ট্রি যখন নর্মাল চলে আসবে, চাকা যখন নর্মালি ঘুরবে, তখন কিন্তু জিনিসটা ঠিক হয়ে যাবে। একটা গাড়ির চাকা কাদায় আটকায় গেলে যখন হাই এক্সেলেটার দিতে হয় তখন তো খরচ বেড়ে যায় এই কাদার থেকে বের হয়ে আসতে গেলে গাড়িতে। ব্যাংক মালিকরা জানান টিকে থাকার স্বার্থে এ ধরনের পদক্ষেপ নিতে হচ্ছে। একদিক দেখলে হয় না, আপনারা তাদের দিক দেখেন, ব্যাংকের শেয়ার হোল্ডার দিকে একটু দেখেন। ক্ষোভ তো জানাবি, পয়সা কোম্পানি তো ক্ষোভ জানাবে। ক্ষোভ জানাক, আমরাও দেখি, আমরাও সেইভাবে চেষ্টা করবো যাতে তারাও বাঁচতে পারে, আমরাও বাঁচতে পারি। তবে ব্যাংকাররা বলছেন বেতন না কমিয়ে এই সংকট কাটাতে খেলাপি ঋণ উদ্ধারে পদক্ষেপ নেওয়া জরুরি। সেই সঙ্গে ব্যাংকের অপচয় কমানো উচিত। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরিস্থিতিতে যশোরে 2 থেকে 3 গুণ বেশি বিদ্যুৎ বিল দেওয়া হচ্ছে বলে অভিযোগ গ্রাহকদের। তাদের দাবি, গড় বিল দেওয়ায় সরকারি ঘোষণার সুযোগ নিয়ে হয়রানি করছেন মিটার রিডাররা। তবে বিদ্যুৎ বিভাগ বলছে গ্রাহকদের অভিযোগ পেলে বিল সমন্বয় করা হবে। গত মার্চ থেকে মে এই 3 মাসের ব্যবধানে যশোরে বিদ্যুৎ বিল বেড়েছে 2 থেকে 3 গুণ। অনেক গ্রাহকই তুলছেন এমন অভিযোগ। 2-1টি ফ্যান লাইটেই 1000 টাকার উপরে বিল আসছে বলে দাবি তাদের। ভুক্তভোগীরা বলছেন এমনিতেই করোনা সংকটে কমেছে আয়, তার উপর নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি আর করোনার সুরক্ষা সামগ্রী কেনার খরচ মিটিয়ে বাড়তি বিদ্যুৎ বিল দিতে হিমশিম খাচ্ছেন অনেকেই। এই মাসে 830 টাকা, আমরা তো কৃষি কাজ করে খাই, এই বিল কি ঘরবাড়ি বেশি দেওয়া লাগবে? বিদ্যুৎ বিলটা নিয়ে একটা আতঙ্কের মধ্যে থাকা, সব সময় ধরেন একটা ভুতুড়ে বিল আসতেই থাকে। এদিকে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ গ্রাহকদের কোনো কথাই আমলে নেয় না বলে অভিযোগ করেছেন কেউ কেউ। মার্চ মাসে যে বিদ্যুৎ বিলটা পেয়েছে সেটা হচ্ছে 412 টাকা, এপ্রিল মাসে এসে সেই বিলটা এসে দাঁড়ালো 811 টাকা, এবং এই যে বর্তমানে মেয়ের মাসের যে বিলটা হাতে পেয়েছি সেটা আরো বেশি অসঙ্গতি পাচ্ছি। সেখানে বিদ্যুৎ বিল আসছে 1516 টাকা। তা আমি ওনাকে বললাম যে এত বিল কেন বেশি আসছে, বলে তুমি তোমারও লাইন থাকবে না, আমি অফিসে উপরে জানাই অবজেকশন দেবো, লাইন কাটাই দেবো। করোনার কারণে নানা সীমাবদ্ধতায় শতভাগ সঠিক বিদ্যুৎ বিল তৈরি করা যাচ্ছে না বলে দাবি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির। তবে জুনের মধ্যেই তার সমন্বয় করার কথা জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী। লকডাউনের কারণে লোকজন গ্রাহকের আঙিনায় যায়নি। এই মাসে লকডাউন উঠে গেছে, আমাদের লোক শুধু আমাদের না, অল ওভার বাংলাদেশ প্রতিটা গ্রাহকের আঙিনায় মনে করেন 100% যাচ্ছে বা যাওয়ার চেষ্টা করছে। যশোরে ওজো পাডিকোর 2টি অঞ্চলে বিদ্যুৎ গ্রাহক কমপক্ষে 1 লাখ, আর পল্লী বিদ্যুতের গ্রাহক সংখ্যা প্রায় 6 লাখ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পাহাড়ে বাধাগ্রস্ত হচ্ছে অনলাইনে পাঠদান। দুর্গম এলাকায় বিদ্যুৎ, টিভি, মোবাইল ও ইন্টারনেট সুবিধা না থাকায় পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকার শিক্ষার্থীরা পাচ্ছে না ডিজিটাল শ্রেণী কার্যক্রমের সুবিধা।
করোনা পরিস্থিতিতে অনিশ্চিত হয়ে পড়া শিক্ষা কার্যক্রমকে চালিয়ে নিতে সরকারের ইতিবাচক উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে খাগড়াছড়ির দুর্গম অঞ্চলে। সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বিষয়ে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ চান ভুক্তভোগীরা। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গত 17 মার্চ থেকে বন্ধ সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। অনির্দিষ্টকালের এ বন্ধে শিক্ষার্থীদের কথা বিবেচনায় সংসদ টেলিভিশন ও অনলাইন মাধ্যমে শ্রেণী কার্যক্রম চালু করেছে শিক্ষা মন্ত্রণালয়। খাগড়াছড়ির শহরকেন্দ্রিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ সুযোগ পেলেও বঞ্চিত হচ্ছে দুর্গম এলাকার শিক্ষার্থীরা। বিদ্যুৎ সংযোগ না থাকায়, টেলিভিশন ও ইন্টারনেট সুবিধা না থাকায় সুযোগ পাচ্ছে না বেশিরভাগ শিক্ষার্থী। এছাড়া বিদ্যালয় নির্ভর এসব শিক্ষার্থীদের অভিভাবকদের সচেতনতার অভাবসহ নানা প্রতিবন্ধকতায় ব্যাহত হচ্ছে অনলাইন শিক্ষা কার্যক্রম। এতে শিক্ষার্থীদের পাঠ কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে। টেলিভিশন দেখার জন্য তো কোনো সুযোগ সুবিধা নাই, কারেন্ট নাই, তাছাড়া টিভি, আমাদের এখানে টিভি দেখার মতো কোনো নাই, কারেন্ট ডিশ এগুলো নাই। এদের মা বাবাও অনেক অশিক্ষিত, কারণ এদের ছেলে মেয়েদেরকেও পর্যন্ত পড়াতে পারে না এরা। সেই কারণে আমাদের ছেলে মেয়েরা অনেক লেখাপড়া থেকে বঞ্চিত হচ্ছে, পিছিয়ে যাচ্ছে। টেলিভিশন ও অনলাইন মাধ্যমে আপাতত শ্রেণী কার্যক্রম চললেও হচ্ছে না পরীক্ষা গ্রহণ। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর শিক্ষা খাতের ক্ষতি পুষিয়ে নিতে আগামী শিক্ষা বছরকে ঢেলে সাজানোর পরামর্শ পার্বত্য চট্টগ্রামের শিক্ষার মান উন্নয়নে কাজ করা সংস্থাগুলোর। আগামী 2 বছর আমরা যদি 2021-2022 2 বছরের 24 মাসকে আমরা কাজে লাগাই, 8 মাস করে আমরা 3টা বছর, 3-8 মাসের 24 মাস, 8 মাস করে যদি আমরা একাডেমিক সেশনটাকে পরিবর্তন করি, একাডেমিক সেশনটাকে ওই পরিকল্পনা করি, আমি আশা করি যে ওই 8 মাস করে 24 মাসে 2 বছরের 24 মাসে আমরা কাভার দিতে পারবো, সরকার যদি এভাবে একটা পরিকল্পনা করে। পার্বত্য চট্টগ্রাম সহ এসব এলাকার শিক্ষার্থীরা যাতে পিছিয়ে না পড়ে তা নিয়ে উদ্যোগের কথা বলেছে শিক্ষা অনুরাগীরা। আর সংকট মোকাবেলায় সরকারকে সহযোগিতা দিতে প্রস্তুতির কথা বলেছেন এনসিটিভির লেখক প্যানেলের সদস্যরা। তবে মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে শিক্ষা কার্যক্রম চলছে বলে জানালেন জেলা শিক্ষা কর্মকর্তা। বাইরে ঘোরাফেরা না করে যাতে পাঠদানে তারা সবসময় সক্রিয় থাকে এবং অংশগ্রহণ করে, এ বিষয়ে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। বিশেষ করে আমরা অভিভাবকদের সাথে আমাদের শিক্ষকরা যাতে যোগাযোগ রাখে সেটাও আমরা মনিটরিং করছি এবং আমাদের উপজেলা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসারগণ এই বিষয়টি সার্বক্ষণিক যোগাযোগ করছেন। সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের কথা বিবেচনায় সরকার সুদৃষ্টি রাখবেন এমনটি প্রত্যাশা ভুক্তভোগী শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের। মাহমুদুর নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সরকার নির্ধারিত দামের চেয়ে বাজারে ধানের দাম বেশি হওয়ায় ধান দিচ্ছেন না চাষিরা, ফলে বিঘ্ন হচ্ছে সরকারের ধান চাল সংগ্রহ অভিযান। খাদ্য বিভাগ বলছে নির্ধারিত সময়েই সফল হবে সংগ্রহ অভিযান, তবে মিল মালিকদের দাবি নির্ধারিত দরে চাল দিলে লোকসান গুনতে হবে তাদের। এবার সরকারি ধান চাল সংগ্রহ অভিযান চলবে 31 আগস্ট পর্যন্ত। তবে 8 লাখ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও মধ্য জুন পর্যন্ত পাওয়া গেছে 40,000 টনেরও কম। অথচ গত বছরের জুনের মাঝামাঝি পর্যন্ত সংগ্রহ হয় প্রায় 3 লাখ টন। সরকার নির্ধারিত দামের চেয়ে বাজারে ধানের দাম বেশি হয়, গুদামে ধান দিচ্ছেন না চাষিরা। 1050 টাকা মনে ধান বর্তমান বাজারে বিক্রি হচ্ছে। এত করে আমাদের অঞ্চলের যে কৃষক তারা খুবই খুশি। এবার শুরুর থেকে ধানের দাম ভালো, শুরুর থেকে 850 ভিজা ধান আমরা বেচছি, এখন তো 1050 আজকে আবার 1150ও বেচছি। তবে খাদ্য বিভাগের কর্মকর্তারা বলছেন ধান চাল সংগ্রহ অভিযান সফল করতে সহজ করা হয়েছে সংগ্রহ প্রক্রিয়া। বগুড়া সদরে আমরা কৃষকের অ্যাপসের মাধ্যমে আমরা ধান সংগ্রহ করছি এবং এখানেও আমরা যে কৃষকরা যদি না আসে আমরা পরবর্তীতে তাদের লটে যারা এসছে তাদের জন্য বসে না থেকে আমরা পরবর্তীতে আবার ফার্দার যারা ধান দিতে চায় তাদের মধ্যে থেকে আমরা অপেক্ষমান তালিকা করব। আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা এটি অর্জনে সক্ষম হব, পাশাপাশি কৃষকও তাদের ন্যায্য মূল্য পাবে। খাদ্য বিভাগ জানায় এবার 35 টাকা কেজি দরে 1.5 লাখ টন আতপ আর 36 টাকা কেজি দরে 10 লাখ টন সিদ্ধ চাল সংগ্রহে চুক্তি হয়েছে 19,619 জন চালকল মালিকের সঙ্গে। এ কারণে চাল পাবার বিষয়টি নিশ্চিত তারা। তবে চালকল মালিকরা বলছেন এ দরে চাল দিলে লোকসান গুনতে হবে তাদের। বাজারে তো এবারে সরকারের ধানের মূল্য চাইতেও বাজার মূল্য বেশি, এটা প্রোডাকশন কস্ট বা অথবা চালের দাম বেশি পড়তেছে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু সরকারি গুদামে চাল দিতে পারতেছি না এবং এরকম বাজার থাকলে আমরা চাল দিতে পারবো বলে তো মনে হয় না। এবার 3 টনের পরিবর্তে চাষিরা 6 টন পর্যন্ত ধান দিতে পারবেন বলে জানিয়েছে খাদ্য বিভাগ।
হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিংড়া, নাটোর। বড় মৌসুমের ধান ওঠার পরেও বাজারে চালের দাম চড়া। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে চালের দাম বেড়ে। করোনা পরিস্থিতির মধ্যেও ভালোভাবে শেষ হয় বড় মৌসুমে ধান কাটা। এতে বাজারে চালের দাম কিছুটা কমলেও এখন আবার বেড়েছে। রাজধানীর বাজারে সরু মিনিকেট চালের 50 কেজি বস্তা বিক্রি হচ্ছে 2500 থেকে 2650 টাকায়। খুচরায় প্রতি কেজি বিক্রি হচ্ছে 52 থেকে 55 টাকা দরে। 7-8 দিন আগেও বিক্রি হয়েছে 2 থেকে 3 টাকা কমে। 28 জাতের মোটা চাল বিক্রি হচ্ছে 42 থেকে 45 টাকা কেজি দরে। প্রান্তিক জনগোষ্ঠী, আমার দেশের কৃষক এবং ক্ষুদ্র ব্যবসায়ী যারা, ওদের স্বার্থ যাতে রক্ষিত হয়। সরকারের কাছে আমার আকুল আবেদন, সবাইকে যেন, গরিব যারা আছি সবাইকে যেন ভালোভাবে একটু সহানুভূতি করে। চাউলের কোম্পানি রেটটা বাড়ায় রাখাতে আমাদের বিক্রি করতে অনেক সমস্যা হয়। প্রস্তাবিত বাজেটে চাল, আটা, পেঁয়াজের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যে স্থানীয় পর্যায়ে সরবরাহের ক্ষেত্রে উচ্ছে কর 5 থেকে 2% প্রস্তাব এসেছে। কিন্তু চালের বেশি দামের জন্য বরাবরের মতো ধানের বাড়তি দামের দোহাই দিচ্ছে মিল মালিকরা। এবছর কৃষক থেকে আরম্ভ করে প্রান্তিক পর্যায়ের ব্যবসায়ীরাও এবার স্টকার, তারা মজুত করে নিয়ে বসে আছে। তারা অধিক দাম পাবে এই আশায় তারা মজুত করছে। এ কারণেই হাটে বাজারে ধানের আমদানি অ্যাভেলেবল হচ্ছে না, সঙ্গত কারণে ধান চালের দাম বৃদ্ধি পাচ্ছে। তবে দেশে বর্তমানে ধান চালের পর্যাপ্ত যোগান ও মজুত রয়েছে, তাই চালের দাম বৃদ্ধির কোনো কারণ নেই বলছেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব। তার মতে চালকল মালিকদের সিন্ডিকেটের কারসাজিতেই চালের দাম বেড়েছে। আমি মনে করি যে এখন পিক সিজন, এখন ফসল উঠছে এবং সর্বোচ্চ পরিমাণ ফলন হয় আমাদের বড় সিজনে। সুতরাং এই সিজনে তো বাজারে চালের দাম বৃদ্ধির কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। মিলাররা যেটাই বলুক, ওরা ভাবতেছে যে বিশ্ব পরিস্থিতির কারণে বাংলাদেশে হয়তো বা খাবারের সংকট হবে, আমরা তখন বেশি দামে বিক্রি করবো, কিন্তু পারবে না। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য মতে সরকারি গুদামে বর্তমানে খাদ্যশস্যের মজুত রয়েছে 1,55,000 মেট্রিক টন। এর মধ্যে 8,43,000 টন চাল, বাকিটা গম। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেরপুরে চিকিৎসা সংকটে গরু মহিষের ভাইরাস সংক্রমণ বেড়েই চলেছে। এরই মধ্যে মারাও গেছে বেশ কয়েকটি। কৃষক ও খামারিরা বলছেন স্থানীয় পল্লী চিকিৎসকদের সহায়তা পেলেও সারছে না রোগ। জেলা পশু কর্মকর্তা বলছেন লোকবল সংকটে চিকিৎসা দিতে কিছুটা অসুবিধা হচ্ছে, তারপরও সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বলে দাবি তাদের। গত 1 মাস ধরে শেরপুরের বেশিরভাগ গরু খুরা রোগে আক্রান্ত। এছাড়া শরীরের নানা জায়গায় দেখা দিয়েছে পচন, ছোট ছোট গোটা দেখা যাচ্ছে চামড়ার উপর। পশু চিকিৎসকরা বলছেন লাম্পি ও ফুড অ্যান্ড মাউথ ভাইরাসের আক্রমণে এই জেলার গরু মহিষের এ ধরনের রোগ দেখা দিয়েছে। এরই মধ্যে মারাও গেছে অনেক পশু। গুস্ত পচা রোগ হয়েছিল, গরুটা মারা গেছে। গরুটার দাম কমপক্ষে 1 লাখ টাকার উপরে হবে। 3-4 হাজার টাকা খরচ করে লাইছি, টেনশনের মধ্যে আছে। এদের উপরে যদি রোগ বেরোতে হয় কিভাবে কি করবো। শেরপুরের প্রায় 80% মানুষই কৃষিকাজ করে, যাদের প্রায় সবারই হাল চাষের জন্য রয়েছে গরু মহিষ। আবার অনেকেই বাণিজ্যিকভাবেও পালন করছেন এসব পশু। কৃষক আর খামারিরা বলছেন স্থানীয় পল্লী পশু চিকিৎসকই তাদের একমাত্র ভরসা। তবে বিশেষজ্ঞ চিকিৎসক সংকটে রোগাক্রান্তের সংখ্যা বাড়ছে। সরকারি ডাক্তার গেছিলাম, সরকার আয়না কলে ভরে কিনে খাওয়া গরু কয়েকটা আমার সাইডে পাশের বাড়ি গরু মারা গেছে, ডাক্তার কোনো খোঁজ খবর নাই। গরু মাংস পয়সা করতেছে, এমন কোন সরকারি ডাক্তার আয়নায় কোনো চিকিৎসা নেই। এখন পর্যন্ত জেলার পশু হাসপাতাল থেকেই এসব রোগে আক্রান্ত 400 গরুকে চিকিৎসা দেওয়া হয়েছে। ভ্যাকসিন দেওয়া হয়েছে 2700 গরুকে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান জনবল ঘাটতি নিয়েও চিকিৎসা দেওয়ার দাবি করছেন তারা। হাতে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন আছে, আমাদের মাঠকর্মী যারা আছে তারা গ্রামে যাচ্ছেন এবং এই ভ্যাকসিনগুলো করছেন। আর যেগুলো আক্রান্ত হয়ে যাচ্ছেন এগুলা যথারীতিভাবে আমাদের উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে চিকিৎসা সেবাগুলো প্রদান করা হচ্ছে। পুরো জেলায় এখন পর্যন্ত চিকিৎসা দেওয়া হয়েছে আক্রান্ত 6000টিকে ও ভ্যাকসিন দেওয়া হয়েছে 27300 পশুকে। বিশেষজ্ঞ পশু চিকিৎসক দিয়ে দ্রুত রোগ নিয়ন্ত্রণের দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 1 বছরে পার্বত্য চট্টগ্রামে মারা গেছে 18টি হাতি, যাদের বেশিরভাগই বৈদ্যুতিক তারে বানানো ফাঁদে আটকা পড়ে। দর্শক, দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে ব্রিফ করছে স্বাস্থ্য বিভাগ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আজও আপনাদের সামনে কোভিড-19 দৈনিক স্বাস্থ্য বুলেটিন নিয়ে হাজির হয়েছি। 16 জুন 2020, 2 আষাঢ় 1427।
আজকে আরো একটি বেসরকারি পরীক্ষাগার সংযুক্ত হয়েছে, জয়নুল হক শিকদার উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল। 61টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ এবং পরীক্ষা হয়েছে। গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 18,403টি এবং পরীক্ষা হয়েছে গত 24 ঘন্টায় 17,214টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 5,33,717টি নমুনা এবং 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,862 জন এবং এ পর্যন্ত শনাক্ত 94,481 জন। 24 ঘন্টায় শনাক্ত বিবেচনায় পরীক্ষার হারে শনাক্তর হার 22.44%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,237 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 36,264 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 38.38%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 53 জন, এ পর্যন্ত 1,262 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.34%। যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ 47 জন, নারী 6 জন। বয়স বিভাজনে 11 থেকে 20 বছর 1 জন, 21 থেকে 30 বছর 3 জন, 31 থেকে 40 বছর 2 জন, 41 থেকে 50 9 জন, 51 থেকে 60 19 জন, 61 থেকে 70 10 জন, 71 থেকে 80 8 জন এবং 81 থেকে 90 বছরের মধ্যে 1 জন। বিভাগ বিভাজনে ঢাকা বিভাগে 30 জন, চট্টগ্রাম বিভাগে 14 জন, রাজশাহী বিভাগে 4 জন, খুলনা বিভাগে 3 জন, বরিশাল বিভাগে 1 জন এবং ময়মনসিংহ বিভাগে 1 জন। হাসপাতালে মারা গেছেন 34 জন, বাড়িতে 18 জন এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছে 1 জন। 24 ঘন্টায় নতুন করে আইসোলেশনে 635 জন, 24 ঘন্টা আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 359 জন। এ পর্যন্ত আইসোলেশনে 16,459, এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 6,177 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 10,302 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে এসেছেন 3,421 জন, এ পর্যন্ত কোয়ারেন্টাইন 3,26,779 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন 2,544 জন, এ পর্যন্ত ছাড় পেয়েছেন 2,64,233 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 62,546 জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের প্রতিষ্ঠান 629টি উপজেলা এবং জেলা পর্যায়ে এবং তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইন সেবা দেওয়া যায় 31,991 জনকে এইসব প্রতিষ্ঠান থেকে। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী 24 ঘন্টায় বিতরণ হয়েছে 7,780টি। এ পর্যন্ত সংগৃহীত হয়েছে 24,85,142টি এবং এ পর্যন্ত বিতরণ হয়েছে 23,17,507টি। বর্তমানে মজুদ আছে 1,67,437টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী। সূত্র কেন্দ্রীয় ঔষধাগার। 24 ঘন্টায় ফোন কল গ্রহণ করা হয়েছে 1,59,880টি। এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে 1,14,70,700টি। অনলাইন প্ল্যাটফর্ম মুক্তপাঠে হটলাইনে সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,357 জন। 24 ঘন্টায় নতুন করে সংযুক্ত হয়েছে 8 জন চিকিৎসক। স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসক 4,217 জন। বিমানবন্দরে স্ক্রিনিং হয়েছে 815 জন, স্থল বন্দরে 19 জন এবং সমুদ্র বন্দরে 151 জন। 24 ঘন্টায় মোট স্ক্রিনিং হয়েছে 985 জন। এ পর্যন্ত 3টি আন্তর্জাতিক বিমানবন্দর, সকল স্থল বন্দর এবং 2টি সমুদ্র বন্দরে স্ক্রিনিং হয়েছে 7,19,906 জন। দক্ষিণ পূর্ব এশিয়ায় 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 15,913 জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন 4,71,392 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন দক্ষিণ পূর্ব এশিয়া 401 জন। এ পর্যন্ত 12,927 জন। সারা বিশ্বে 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 1,32,581 জন এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছেন বিশ্বে 78,23,289 জন। মৃত্যুবরণ করেছেন বিশ্বে 24 ঘন্টায় 3,911 জন। এ পর্যন্ত 4,61,541 জন। দক্ষিণ পূর্ব এশিয়ার পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতি সংগ্রহ করা হয়েছে সিচুয়েশন রিপোর্ট, WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট 15 জুন 2020। শেষ করব, আবারও অনুরোধ করব
সুরক্ষিত থাকুন, করোনা ভাইরাসকে প্রতিরোধ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে আমরা এতক্ষণ স্বাস্থ্য বিভাগের ব্রিফিংটি শুনছিলাম। চলে যাচ্ছে 18টি হাতি, যাদের বেশিরভাগই বৈদ্যুতিক তারে বানানো ফাঁদে আটকা পড়ে মৃত্যু হয়েছে। মিয়ানমার, ভারত ও বাংলাদেশ সীমান্ত এখন এশীয় হাতির জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ। বন বিভাগ বলছে, রোহিঙ্গা শিবির গড়ে তোলায় হাতির আসা যাওয়ার 21 পথ বন্ধ। হাতি রক্ষায় দেশে নেই কোনো প্রকল্প। গবেষকরা বলছেন, খাবারের সন্ধানে লোকালয়ে এলেই মানুষের তোপের মুখে পড়তে হয় হাতিকে। করিডোরের মুখে সোলার ইলেকট্রিক প্রাচীর গড়ে তুলে হাতি রক্ষা সম্ভব। মিয়ানমার, বাংলাদেশ ও ভারতের ভেতর দিয়ে দল বেঁধে বিচরণ করে এশীয় হাতি। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের চুনতি, ফাঁসিয়াখালী, মেধাকচ্ছপিয়া, টেকনাফ সহ 21টি পয়েন্ট দিয়ে হাতি চলাচল করে। কিন্তু এসব এলাকায় রোহিঙ্গা ক্যাম্প গড়ে তোলায় সেই পথ এখন বন্ধ। বন বিভাগ বলছে, ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া ও মিয়ানমার সীমান্তে মাইন পুঁতে রাখায় প্রতি বছর 2 থেকে 3টি হাতি মারা যাচ্ছে। খাবারের সন্ধানে সীমান্ত পেরিয়ে লোকালয়ে ঢুকলে ইলেকট্রিক তার দিয়ে বানানো ফাঁদে মারা পড়ছে হাতি। গত 10 মাসে চট্টগ্রাম বিভাগে 18 হাতির সাথে মারা গেছে 30 জন বাসিন্দা। বিশেষ করে যখন ধান ওঠার সময় কিংবা এই যে এখন কাঁঠালের মৌসুমের সময় তারা কিন্তু অনেক ক্ষেত্রে এই ফেন্সিংটা, ইলেকট্রিক ফেন্সিং তারা দেওয়ার চেষ্টা করেন কিংবা দিয়ে থাকেন। এটা কিন্তু হাতির স্বাভাবিক চলাচল এবং মৃত্যুর জন্য একটা বড় কারণ বলে আমি মনে করি। হাতি মানুষের দ্বন্দ্ব কিন্তু এখন অনেক বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ যদি আমরা দেখি, গত 1 বছরে মানুষ হাতির আক্রমণে কিন্তু প্রায় 30 জনের অধিক মানুষ মারা গেছে। 2015 সালের পর থেকে হাতি রক্ষায় কোনো প্রকল্প নেই বন বিভাগের। গবেষকেরা বলছেন, হাতির চলাচলের পথ পরিবর্তন করা অসম্ভব। তাই যেসব করিডোর দিয়ে এশীয় হাতি আসা যাওয়া করছে, সেখানে সৌরশক্তি চালিত প্রাচীর তৈরি করতে হবে। সেই সাথে এলাকায় বাড়াতে হবে জনসচেতনতা। এমন পদ্ধতিতে হাতি রক্ষায় সফল হয়েছে শ্রীলঙ্কা। হাতি মানুষের দ্বন্দ্ব নিরসনের জন্য অনেক এলাকা জুড়ে তারা সোলার ইলেকট্রিক ফেন্সিং করেছে, যে মেইন ইলেকট্রিসিটি লাইন থেকে না। এই সোলার ইলেকট্রিক ফেন্সিং মানে হচ্ছে ব্যাটারি অপারেটেড, একটা হালকা ভোল্টের 10 ভোল্ট কি 12 ভোল্টের একটা পালস, যেখানে হাতির শুল লাগলে একটা শক পাবে, সে তখন ফেরত আসবে। এইটা করে হাতিকে একটা গাইড করা হয়েছে সে কোন পথে চলবে। গবেষকেরা বলছেন, চট্টগ্রাম কক্সবাজার রেললাইন প্রকল্পে 128 কিলোমিটারের মধ্যে 27 কিলোমিটার এলাকা পড়েছে চুনতি অভয়াশ্রমে, যা বুনো হাতির চলাচলের জায়গা। তাই রেললাইন বসানোর পাশাপাশি হাতি যাতায়াতের পথও উন্মুক্ত রাখতে হবে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এলেই শঙ্কামুক্ত ভাবার সুযোগ নেই বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির মহাসচিব বলেছেন, যে কোনো দেশে যে কোনো সময় দ্বিতীয় ধাপে সংক্রমণ দেখা দিতে পারে। তাই এখনই কোনো দেশকে করোনা মোকাবেলায় সফল বা ব্যর্থ বলার সময় আসেনি। এদিকে বিশ্বে মৃত্যু ছাড়িয়েছে 4,39,000, আক্রান্ত 81 লাখের বেশি। করোনা চিকিৎসা নিয়ে প্রতিনিয়তই নিজেদের অবস্থান পাল্টাচ্ছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন FDA। মার্চে গুরুতর করোনা রোগীর চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারের অনুমতি দিলেও সে অবস্থান থেকে সরে এসেছে সংস্থাটি। এখন তারা বলছে, করোনার প্রতিষেধক হিসেবে এই ওষুধের কার্যকারিতার প্রমাণ মেলেনি। নতুন 424 জনের মৃত্যু নিয়ে যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানি ছাড়িয়েছে 1,18,000। তবে টানা দ্বিতীয় দিনের মতো মৃতের সংখ্যা 50-এর নিচে রাখতে সক্ষম হয়েছে যুক্তরাজ্য। সেখানে নতুন শনাক্ত হয়েছে 968 জন। বাড়ির বাইরে গেলে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে ব্রিটিশ সরকার। এদিকে সংক্রমণ নিয়ন্ত্রণে এলেই শঙ্কামুক্ত ভেবে নিশ্চিন্ত হওয়ার সুযোগ নেই বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বের যে কোনো দেশ যে কোনো সময় দ্বিতীয় ধাপের সংক্রমণের শিকার হতে পারে বলে মন্তব্য করেছেন সংস্থাটির মহাসচিব। সংক্রমণ ও মৃত্যুর হার কমে গেলেই আমরা নিশ্চিন্ত হতে পারি না। গত সপ্তাহেই চীনে দ্বিতীয় দফা সংক্রমণ হয়েছে। নতুন শনাক্তের সংখ্যা শতাধিক। আমরা এখনও এ ভাইরাসের উৎপত্তির কারণ খুঁজছি। তাই করোনার ভয়াবহতা ফিরে আসার বিষয়ে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। এমন সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই সতর্কবার্তা দিল যখন দ্বিতীয় দফা করোনা প্রাদুর্ভাবের শঙ্কায় চীন। 24 ঘণ্টায় দেশটিতে নতুন শনাক্ত 49 জনের মধ্যে 36 জনই বেইজিংয়ের। রাজধানীর বেশ কয়েকটি এলাকা লকডাউন সহ কড়াকড়ি আরোপ করেছে শি জিনপিং সরকার। সংক্রমণের খবর পাওয়া গেছে হুবেই, সিচুয়ান ও লিয়াওনিং প্রদেশ থেকেও।
এদিকে প্রায় 1 মাস পর ফের সংক্রমণ দেখা দিয়েছে নিউজিল্যান্ডে। 7 জুন যুক্তরাজ্য থেকে ফিরে আইসোলেশনে ছিলেন 2 নারী। 12 জুন অসুস্থ বাবা মাকে দেখতে বিশেষ অনুমতি নিয়ে ওয়েলিংটনে যান তারা। পরে তাদের শরীরে করোনা শনাক্ত হয়। 24 ঘন্টায় বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে। নতুন 729 মৃত্যু নিয়ে দেশটিতে প্রাণহানি ছাড়িয়েছে 44,000। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, তাসমানিয়া, নর্দার্ন টেরিটরির সাথে যোগাযোগ চালু করেছে সাউথ অস্ট্রেলিয়া। তবে জুলাই পর্যন্ত কুইন্সল্যান্ড, নিউ সাউথ ওয়েলস এবং ভিক্টোরিয়ার বাসিন্দাদের ওপর নিষেধাজ্ঞা থাকবে। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনায় ভারতে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। বিশ্বে মৃত্যুর দিক থেকে 8ম স্থানে উঠে এসেছে দেশটি। সোমবার দেশটিতে মারা গেছেন 395 জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা 9,915 জন। আর নতুন করে 10,000-এর বেশি শনাক্ত নিয়ে আক্রান্ত ছাড়িয়েছে 3,43,000। কেবল মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে 4,128 জনের। মৃত্যুর দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা গুজরাটে প্রাণ গেছে 1,500 মানুষের। রাজধানী দিল্লিতেও পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা, ধারাবাহিকভাবে বাড়ছে। তবে সরকারি হিসেবে আক্রান্তদের সুস্থ হয়ে ওঠার সংখ্যাও বাড়ছে। অ্যাক্টিভ রোগীর সংখ্যার থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যাটা এখন বেশি। এ পর্যন্ত ভারতে সুস্থ হয়েছে 1,80,000-এর বেশি মানুষ। করোনা পরিস্থিতি নিয়ে মঙ্গল ও বুধবার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা মোকাবেলায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে জনবহুল বস্তি এলাকা মুম্বাইয়ের ধারাভি। প্রথমে সংক্রমণ ও মৃত্যু বেশি থাকলেও ধারাভির সফলতার কাহিনী পুরো ভারতে আদর্শ হয়ে দাঁড়িয়েছে। ঘিঞ্জি এলাকাটিতে অসংখ্য সমস্যা থাকলেও সেখানে 2 মাসের মধ্যে নিয়ন্ত্রণে এসেছে করোনা পরিস্থিতি। কমেছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। এরই সাথে উল্লেখযোগ্য হারে বেড়েছে সুস্থতার হার। ভারতে সবথেকে বেশি করোনা রোগী মহারাষ্ট্রে। মে মাসের শুরুর দিকে আক্রান্ত বেড়ে গেলে সংক্রমণের কেন্দ্রবিন্দু হিসেবে চিহ্নিত হয় এশিয়ার সবথেকে বড় জনবহুল বস্তি এলাকা মুম্বাইয়ের ধারাভি। ওই এলাকার প্রায় 51% বাসিন্দা করোনায় আক্রান্ত হয়। সেখানে করোনা আরও ভয়ঙ্কর রূপ নেয়ার আশঙ্কা করা হচ্ছিল। তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে করোনা মোকাবেলায় সাফল্যের রোল মডেল হয়ে উঠেছে ধারাভি। মে মাসের তুলনায় বর্তমানে ধারাভিতে দৈনিক সংক্রমণের হার 3 ভাগ কমেছে। আক্রান্তদের অর্ধেকেরও বেশি সুস্থ হয়ে উঠেছে। ব্যাপক হারে কমেছে মৃতের সংখ্যাও, যা ভারতের অন্যান্য জায়গার তুলনায় একেবারে বিপরীত। ধারাভির এই সফলতার পেছনে কাজ করেছে প্রশাসনের কিছু কার্যকর পদক্ষেপ। করোনার লাগাম টানতে মরিয়া মুম্বাইয়ে পৌরসভা বিস্তৃত আকারে শুরু করে স্ক্রিনিং ও পরীক্ষা কার্যক্রম। এপ্রিল থেকে প্রায় 47,000 বাড়ির বাসিন্দাদের শরীরের তাপমাত্রা ও অক্সিজেনের হার নিয়মিত পরীক্ষা করা হয়। এ পর্যন্ত স্ক্রিনিং করা হয়েছে 7 লাখেরও বেশি মানুষকে। করোনা উপসর্গ থাকা ব্যক্তিদের আলাদা করে রাখা হয় কোয়ারেন্টিনে। সংক্রমণের প্রাথমিক পর্যায়েই দেয়া হয়েছে চিকিৎসা। আর এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ছোট ছোট ক্লিনিক, মোবাইল ডিসপেন্সারি আর ডোর টু ডোর সার্ভিস। এছাড়াও ধারাভির করোনা মোকাবেলার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল প্রথম দিকের কড়া লকডাউন। ঘিঞ্জি এলাকায় সামাজিক দূরত্ব বজায় রাখা প্রায় অসম্ভব, তাই জোরালো স্ক্রিনিং ও পরীক্ষা কার্যক্রমের পাশাপাশি বাড়ানো হয় সচেতনতা। এই ছিল 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরে আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।